ঠিক কিছুদিন আগে অপারেশন সিন্দুরের পর্বে তুরস্ক যখন ভারতের সঙ্গে সংঘাতপূর্ণ পরিবেশের সৃষ্টি করে, ঠিক তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি একটি রাষ্ট্রে চলে যান। সেই রাষ্ট্রের নাম হলো সাইপ্রাস। সাইপ্রাসের সঙ্গে ভারতের সম্পর্ক এর আগে এতটা গভীর পর্যায়ে কখনোই ছিল না, কিন্তু সাইপ্রাস তুরস্কের বর্ডারে অবস্থিত একটি ছোট্ট রাষ্ট্র। তুরস্কের সঙ্গে 1970-এর পর থেকে এই সাইপ্রাস সীমান্ত পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। সে সময় ভারতের প্রধানমন্ত্রী সাইপ্রাসে গিয়ে স্পষ্ট তুরস্ককে বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে যদি তুরস্ক আমাদের পিছনে এভাবে ছুরি মারে তাহলে আমরাও সাইপ্রাসের পূর্ণ সমর্থন জানাবো এবং তুরস্কের বিপক্ষে সাইপ্রাসের যে লড়াই, সেই লড়াইয়ে পূর্ণ সহযোগিতা করব। পরবর্তীকালে আমরা ভারতের প্রধানমন্ত্রীর এই সফরের পর দেখেছি সাইপ্রাসের সঙ্গে ভারতের একাধিক স্ট্র্যাটেজিক মিলিটারি পার্টনারশিপ। শুধু সাইপ্রাস নয়, ভারত কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্র যেমন গ্রিসেও তুরস্ক পরবর্তী সময়ে মানে অপারেশন সিন্দুরের পরে সম্পর্ক বৃদ্ধি করতে শুরু করে। অর্থাৎ শত্রু শত্রু আমার বন্ধু, এই যে নীতি তা কিন্তু ডিপ্লোম্যাটিক স্তরে বারবার ফিরে আসছে, যাকে কিন্তু কোল্ড ওয়ার ডিপ্লোম্যাসি বর্তমানে বলা হয়। এক্ষেত্রে ইরানও কিন্তু ভারতের দেখানো পথে এমন একটি পদক্ষেপ নিল, অন্তত এই যুদ্ধ মধ্যে এমন একটি পদক্ষেপ নিল যা কিন্তু আমেরিকাকে নিঃসন্দেহে চমকে দিতে পারে। কেন হঠাৎ করে এত আলোচনা হচ্ছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী এই মুহূর্তে ইরাকে বাগদাদ সফরে গেছেন এবং সেই বাগদাদ সফরে তিনি এমন একটি কর্মকাণ্ড ঘটিয়েছেন এবং তার ছবি যেভাবে ইরানের মিডিয়া বিভিন্ন জায়গায় প্রচার করেছে, তাতে একটা জিনিস স্পষ্ট যে ইরান এই পদক্ষেপ নিয়েছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দেওয়ার জন্য। অর্থাৎ আন্তর্জাতিক স্তরকে ইরান এই মুহূর্তে বার্তা দিতে চেয়েছে যে যতই আমরা নেগোসিয়েশন করি না কেন, আমরা অতীত ভুলিনি এবং আমরা এর জবাবটি দেব এবং ভবিষ্যতে এটার জবাব পাওয়ার জন্য যেন আমেরিকা প্রস্তুত থাকে। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সাইপ্রাসে গেছেন, যেভাবে একাধিক গুরুত্বপূর্ণ দেশে তুরস্কের বিপরীতে গিয়ে অবস্থান নিয়েছেন, ঠিক একই কায়দায় ইরানের বিদেশমন্ত্রী কিন্তু ইরাক এবং বাগদাদে গেলেন, যে আমেরিকার জন্য যথেষ্ট বার্তাবহক এবং বর্তমানের পরিস্থিতিকে আরো জটিল করে তুললো। কেন হঠাৎ করে এত আলোচনা হচ্ছে, একটু ডিটেলিং আলোচনা করা যাক। তবে তার আগে যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। যাই হোক, কালকে যে ছবি ইরানের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ইরানের ফরেন মিনিস্টার ইরাকে বাগদাদ সফরে গেছেন এবং সেখানে তিনি গিয়ে কাসিম সুলেমানি তাকে কিন্তু সম্মান জানিয়েছেন এবং এই কাসেম সুলেমানিকে সম্মান জানানো নিঃসন্দেহে আমেরিকা কিন্তু জোরালো বার্তা। এর পিছনে একটা ইতিহাস লুকিয়ে আছে এবং সেই ইতিহাস যদি জানেন তাহলে বুঝতে পারবেন ইরান কিন্তু এক্ষেত্রে বড় সড়ো কোনো পরিকল্পনা করছে, তার ডোনাল্ড ট্রাম্প কালকে কিন্তু এই পদক্ষেপের পরই স্পষ্ট বুঝে যায়। বাগদাদে সাম্প্রতিক সময় ইরাক কিন্তু আমেরিকা বিরোধী অভিযানে বহু ক্ষেত্রে নেমেছে। কিছু ক্ষেত্রে আমেরিকার যে এম্বাসি আছে বাগদাদে অবস্থিত, তার চারপাশটাকে বলা হয় গ্রিন জোন। এই গ্রিন জোনের আশেপাশে জড়িয়ে থাকা কিছু মানুষকে কিন্তু ইরাকের সরকার সাম্প্রতিক সময়ে রেড করে এবং গ্রেফতার করে। অর্থাৎ বার্তাটা স্পষ্ট যে আমেরিকা আগ্রাসন ইরাক থেকেও দূর করতে হবে। আর এই পরিপ্রেক্ষিতে ইরাকে চলে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি একটি মূর্তিকে, ইনফ্যাক্ট দুটো মূর্তিতে মালা দান করেন। আপনারা যে এই মালাটি দেখতে পাচ্ছেন, মানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, একদিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম কাসিম সুলেমানি এবং ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম আবু মেহেদি। এই আবু মেহেদি হলো ইরাকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং কাসিম সুলেমানি হলো ইরানের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এবং এই সুলেমানি বা আবু মেহেদি এবং কাসিম সুলেমানির বন্ধুত্ব ইতিহাসে কিন্তু অন্তত মধ্যপ্রাচ্যের ইতিহাসে থেকে যাবে, কারণ এর পিছনে একটা গল্প আছে। এই সফরটিকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট এবং স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লোম্যাটিক ইভেন্ট। অর্থাৎ এটি কোনো সাধারণ সফর নয়, কারণ মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের মধ্যেই হঠাৎ করে ইরানে গিয়ে এই দুই ব্যক্তির ছবিতে মাল্যদান করে স্টেট মিডিয়া মারফত আন্তর্জাতিক স্তরে এই ছবি ছড়ানো মানে পরিষ্কারভাবে নরেন্দ্র মোদীর ওই ডিপ্লোম্যাটিক স্তরে সাইপ্রাস যাওয়ার সফরের মতোই অর্থবহ। যদি তথ্য দেখেন, যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই কাসিম সুলেমানিকে হত্যা করে আমেরিকা। 2020 সালে ড্রোন আক্রমণের দ্বারা কাসিম সুলেমানিকে কিন্তু হত্যা করা হয়। অর্থাৎ এই সফরের সঙ্গে সরাসরি রিজিওনাল সিকিউরিটি, পলিটিক্যাল মুভ, মিলিটারি, আইডিওলজিক্যালি একাধিক ব্যাটেল কিন্তু সরাসরি জড়িয়ে আছে এবং এক্ষেত্রে ইরান কিন্তু সরাসরি অনেক
ব্যক্তিদের কিন্তু বার্তা দিয়েছে। শুধু আমেরিকার জন্য বার্তা দিয়েছে সেটা নয়, গালফ কান্ট্রিগুলোকে বার্তা দেয়, শিয়া সম্প্রদায়কে বার্তা দেয়, ইরানের ডোমেস্টিক যারা ভায়োলেন্স ক্রিয়েট করছে তাদেরকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে। এই যে কাসেম সুলেমানি যাকে নিয়ে আলোচনা করছি, তিনি হলেন মধ্যপ্রাচ্যের মোস্ট ইনফ্লুয়েন্সার মিলিটারি লিডার নামে পরিচিত। আপনারা জানেন ইরানের যে সেনাবাহিনী তাকে বলা হচ্ছে আইআরজিসি। এই আইআরজিসির এক্সটার্নাল অপারেশন চালাতো কুডস ফোর্স, আর এই কুডস ফোর্সের লিডার ছিলেন, সর্বোচ্চ নেতা ছিলেন কাসেম সুলেমানি। অর্থাৎ যে অপারেশনগুলো বহির্বিশ্বের সঙ্গে ইরান লড়তো তার মাথা ছিল, সোকল সেনা প্রধান ছিল এই কাসেম সুলেমানি। এই কুডস ফোর্সের কাজ ছিল ইন্টেলিজেন্স অপারেশন সংগঠিত করা, একাধিক কোভার্ট মিশনে শত্রুপক্ষকে শেষ করা, মিলিটারি অপারেশনকে বহির্বিশ্বের সঙ্গে আরো শক্তিশালী করা এবং ইরানের যত বন্ধু রাষ্ট্র বা বন্ধু সহযোগী গ্রুপ তাদেরকে পাশে থাকা, তাদের সংগঠিত করা। অনেকে অভিযোগ করেন যে ইরান হঠাৎ করে হিজবুল্লাহদের সাপোর্ট করছে কেন, ইরান হঠাৎ করে সিরিয়ার বিদ্রোহী গ্রুপকে সাপোর্ট করছে কেন, প্যালেস্তাইনের গাজাকে কেন্দ্র করে যে লড়াই হচ্ছে সেখানে হামাসকে কেন সাপোর্ট করছেন, যখন এই সাপোর্টের মূলে কিন্তু ছিলেন এই কাসেম সুলেমানি। অর্থাৎ বহির্বিশ্বে যারা আমেরিকার শত্রু, যারা ইসরায়েলের শত্রু, তাদেরকে নিজের দিকে নিয়ে আসো। তাহলে হামাসকেও ইরানের দিকে নিয়ে আসা হলো, হিজবুল্লাহকেও নিয়ে আসা হলো, হাউতি গ্রুপকেও নিয়ে আসা হলো, সিরিয়ার একাধিক বিদ্রোহী গ্রুপকেও নিয়ে আসা হলো। কিভাবে নিয়ে আসা হলো? প্রাথমিকভাবে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করা হতো এবং পরবর্তীকালে তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হতো। অর্থাৎ শত্রু আমার বন্ধু। এখানেও কিন্তু কাসেম সুলেমানি মধ্যপ্রাচ্যে এই রিজিওনাল পলিটিক্সটিকে খেলেছিলেন। তার জন্য ইরানের সর্বকালের সেরা সেনাপ্রধান হিসাবে, কুডস ফোর্সের সেনাপ্রধান হিসাবে কাসেম সুলেমানি কিন্তু ইতিহাসে থেকে যাবেন। এবং এক্ষেত্রে কাসেম সুলেমানির মৃত্যুতে ইরান কিন্তু কার্যত ভেঙে পড়েছিল সেবার। দ্বিতীয়ত যাকে দেখতে পাচ্ছেন তাকে বলা, তার নাম আবু মেহেদি। তিনি ইরাকের মোস্ট পপুলার মোবিলাইজেশন ফোর্স এবং বলা হয় কাসেম সুলেমানির সঙ্গে আবু মেহেদি তাদের বন্ধুত্ব কিন্তু অত্যন্ত সুগভীর ছিল এবং তারা দুজনেই আমেরিকার আগ্রাসনের বিপক্ষে 2020 সালের সময় সব থেকে বেশি লড়াই করেছিলেন। তিনি একটি সংগঠন তৈরি করেছিলেন যার নাম কাতাইব হিজবুল্লাহ। এই হিজবুল্লাহ গ্রুপকেও কিন্তু ইরান দিনের পর দিন অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে এবং এখন এই গ্রুপকে তারা ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে লড়াই করেছে। 3রা জানুয়ারি 2020 এই সময় বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে একটি ড্রোন স্ট্রাইক চালানো হয়। হঠাৎ করেই আমেরিকা দুই ব্যক্তিকে কিন্তু ড্রোন হামলায় মেরে দেয়। এই দুই ব্যক্তির নাম কিন্তু কাসেম সুলেমানি এবং আবু মেহেদি। তারা সে সময় গাড়িতে কিন্তু ট্রাভেল করছিলেন। আমেরিকা এর সপক্ষে যুক্তি দিয়ে বলে যে তাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে এই দুই ব্যক্তি বেঁচে থাকলে আমেরিকার অনেক মানুষকে তারা হত্যা করতেন এবং এই ধরনের আগাম খবর পেয়েই এই ড্রোন স্ট্রাইকের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই স্ট্রাইক কিন্তু সরাসরি এসেছিল ডোনাল্ড ট্রাম্পের সুপারিশে। সে সময় ডোনাল্ড ট্রাম্প ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। অর্থাৎ এতদিন পর ইরান এই দুই ব্যক্তিকে মালা দিয়ে এবং সে ছবি প্রকাশ করে স্পষ্টত ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের দিনও কিন্তু শেষ হতে চলেছে। যেভাবে কাসিম এবং আবু মেহেদিকে তারা হত্যা করেছেন, হয়তো ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যেও সেই ধরনের কোনো কাজ ভবিতব্য অপেক্ষা করছে। তার বার্তা কিন্তু ইরানের পক্ষ থেকে পরিষ্কার দেওয়া হয়েছে। অর্থাৎ এই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিক্যালি সিগনিফিকেন্ট মুভ এখন গোটা বিশ্বের সব থেকে আলোড়নের কেন্দ্রবিন্দুতে। এই পরিপ্রেক্ষিতে ভারতের দিকটি কিন্তু বিচার বিবেচনা করা উচিত। এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে কি ইরানে যাবেন? দেখুন, আমি একাধিক বিষয় নিয়ে তথ্য রিসার্চ করে আমার মনে হচ্ছে কোনো অবস্থাতেই নরেন্দ্র মোদী এই মুহূর্তে ইরানে যাবেন না। উল্টে ইরানে তিনি তার অত্যন্ত জুনিয়র কোনো অভিন্ন হৃদয় বন্ধু, মন্ত্রী সুলভ কাউকে পাঠাতে পারেন, কোনো সচিব যেতে পারেন বা কোনো শিয়া লিডারও এই মুহূর্তে ইরানে যেতে পারেন বলে আমার ব্যক্তিগত অভিমত। কেন মনে হচ্ছে? দেখুন, প্রথমত ইরান কেন ভারতকে আমন্ত্রণ জানিয়েছে? ইরান দেখতে চাইছে এই মুহূর্তে ইরানের পাশে কোন বহির্বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো আছে এবং এটাকে ডিপ্লোম্যাটিক পরিভাষায় তারা অ্যাকসেপ্টেন্স অর প্রেফারেন্স এই শব্দ দ্বারা ব্যাখ্যা করতে চেয়েছে। যদি ভারতের প্রধানমন্ত্রী এই মুহূর্তে ইরানে যান তাহলে ইরান বুঝতে পারবে ভারত নাকি আয়াতুল্লাহ খামেনির এই মৃত্যুর প্রতিবাদ করছে এবং আমেরিকার বিপক্ষে এই মুহূর্তে ইরানে আছে। প্রথমত ইরান ও আমেরিকার যুদ্ধে ভারতের কোনো লেনাদেনা নেই। ভারত এই যুদ্ধে কোনোভাবেই কোনো অবস্থাতেই ঢুকতে রাজি নয় এবং কেনই বা ঢুকবে? যে পারপাসে যুদ্ধ হচ্ছে তার সাথে ভারতের ইডিওলজি, তার সাথে ভারতের মেন্টালিটি বা ভারতের পারপাস সম্পূর্ণ আলাদা। ফলে হঠাৎ করে তোমরা যুদ্ধ করে কোনো সর্বোচ্চ নেতার মৃত্যুতে একটি শোক সংবাদ মানে এটি তোমরা আয়োজন করবে এবং ভারতের প্রধানমন্ত্রীকে সেখানে যেতে হবে। আমার মনে হয় ভারতের প্রধানমন্ত্রী এই পারপাসেই ওখানে যাবে না এবং
কোনো বহির্বিশ্বের কাছে আলাদা করে বার্তা দেওয়ার কোনো প্রয়োজনও এই মুহূর্তে নেই। দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট তা হলো এই মুহূর্তে ভারত কিন্তু ইসরায়েল এবং আমেরিকার যে হামলা হয়েছে সেই ঘটনাটা নিয়ে কার্যত চুপ। বারবার ভারত শান্তির বার্তা দিয়েছে, অর্থাৎ ভারত মনে করছে এই মুহূর্তে হরমুজ খোলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনত এনার্জি সিকিউরিটি পারপাসে ভারতকে এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে পাশে থাকতে হবে। সেখানে হঠাৎ করে আয়াতুল্লাহ খামেনি শেষকৃত্যের প্রধানমন্ত্রী পৌঁছে গেলে বিতর্ক বাড়বে, ফলে ভারত এই সফর কিন্তু অ্যাভয়েড করতে পারে। 28শে ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধ চলছে এবং এরপর ভারত একটিবার সব থেকে বেশি আগ্রাসী স্টেটমেন্ট দিয়েছে, তা হলো ইরানের মিসাইল অ্যাটাকের পর। ইরানের মিসাইল অ্যাটাক যখন গালফ কান্ট্রিতে একাধিক এনার্জি রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তখন কিন্তু ভারতের তীব্র সমালোচনা করেছে। অর্থাৎ ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক স্তরে যে যুদ্ধের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট এনার্জি সিকিউরিটি। ফলে সৌদির ইনফ্রাস্ট্রাকচার তুমি ভাঙতে পারো না, তুমি ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের একাধিক অয়েল রিফাইনারিকে তুমি তছনছ করতে পারো না, কারণ এই সৌদি এবং এই অয়েল রিফাইনারিগুলোর উপর ভারত এবং ভারতের মতো বহির্বিশ্বের বহু দেশ ডিপেন্ড করে আছে। ফলে তোমরা যদি যুদ্ধ করো তাহলে যুদ্ধটি হোক মিলিটারি অ্যাগ্রাসন ভার্সেস মিলিটারি এসকালেশন। এখানে হিউম্যান কিংবা সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করা মানে তোমরা আসলে গোটা বিশ্বকে অ্যাটাক করছো, তা হতে পারে না। ফলে ভারত যদি এই মুহূর্তে ইরানের ওই পার্টিকুলার জায়গায় যায়, তাহলে ভারতের মধ্যপ্রাচ্যে যত বন্ধু রাষ্ট্র আছে যেমন সৌদি, ইউএই, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হবে। ফলে নরেন্দ্র মোদী নিঃসন্দেহে এই সফরকে কিন্তু অ্যাভয়েড করবেন। পাশাপাশি ফাকি খামেনির সঙ্গে 2006 সালে নরেন্দ্র মোদী যখন ইরান সফরে যান, তখন তার সঙ্গে কিন্তু সাক্ষাৎ এড়িয়ে যান, কারণ এই খামেনি কিন্তু যে সম্প্রদায়ের প্রতীক, সেই সম্প্রদায়ের সঙ্গে ভারত সে অর্থে বৈপরীত্য প্রকাশ না করলেও খাপ মিলিয়ে চলতে পারে না। অন্তত ভারতের বিভিন্ন জায়গায় সেই সম্প্রদায়ের আন্দোলন দেখা যায়, যেগুলো সরকার কোনোভাবেই কোনো ক্ষেত্রে প্রশ্রয় দান করে না। ফলে এই সফরে নরেন্দ্র মোদী যাওয়া মানে আলটিমেটলি ভারতের ডোমেস্টিক পলিটিক্সেও কিন্তু একটা ঝড় বইতে পারে, তাই ভারত এখানে অ্যাভয়েড করতে চাইবে। আর শেষ কারণ তা হলো ভারত বরাবরই শেষ 6 মাসে বুঝিয়ে দিয়েছে ভারতের টপ মোস্ট প্রায়োরিটি হলো ইসরায়েল। ভারত ইসরায়েলের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করেছে, একাধিক গুরুত্বপূর্ণ মিলিটারি এগ্রিমেন্ট করেছে। ফলে ভারত কোনো অবস্থাতেই ইসরায়েলের বিপক্ষে গিয়ে আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে কিন্তু অংশগ্রহণ করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে না গেলেও তার জুনিয়র কেউ যাবেন তা কিন্তু নিশ্চিত। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো ভারতের প্রধানমন্ত্রী সেই দিনই ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ডিপ্লোম্যাটিক ফরেন ট্যুর আছে, ফলে না গেলেও কারোর কিছু বলার থাকবে না। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন ভারতের প্রধানমন্ত্রীর কি ইরানে যাওয়া উচিত না উচিত না, কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।